আমি তারার কথা বলতে চাইছি যে এটা আমরা কিন্তু সতীত্বের বিচার ঠিক করছি না। মানে সতীত্ব জিনিসটা আমার কাছে খুব রিলেটিভ ব্যাপার। হ্যাঁ, সেটা শরৎচন্দ্রের চরিত্রহীন পড়লে পরে বুঝতে পারবেন যে সতীত্ব কি, এরকম একটা প্রশ্ন আসতো যে শরৎচন্দ্রের চরিত্রহীনের যিনি নায়িকা তিনি কি সতী, MA ক্লাসের প্রশ্ন আসতো। তো আমি এই সতীত্বের দেয়ার ইজ এ ডিফারেন্ট স্ট্যান্ডার্ড, দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ স্ট্যান্ডার্ড। আর এই যে তারা, দ্রৌপদী, এরা তো সব কি বলবো, এরা তো একটু ডিভাইন ওয়াইফস, তাই না? এরাও তো হতে পারে। তো সেই দিক থেকে তারা কিভাবে একটা 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 জায়গায় পৌঁছচ্ছেন যে তার প্রাতঃস্মরণীয়তার মধ্যে তিনি আসছেন, আজকে সেটা নিয়ে বলা। রামচন্দ্রের স্ত্রীকেও রাবণ হরণ করেছেন, আর সুগ্রীবের স্ত্রীকেও বালি অধিকার করেছেন। হরণ করার প্রয়োজন হয়নি, তিনি অধিকার করেছেন। এই যে কমন কজটা দাঁড়ালো, এর উপরেই যে স্ত্রী হরণ এবং স্ত্রীর অধিকার, এইখানে রামচন্দ্রের সঙ্গে সুগ্রীবের যে বন্ধুত্ব তৈরি হচ্ছে, দিস ইজ ইম্পর্ট্যান্ট। আমি মনে করি যে এই কমন কজ, এটা হয়তো পরিষ্কার করে সব বলা হলো না, কিন্তু থ্রোটা হলো এইভাবে যে সুগ্রীবের সঙ্গে মিত্রতা হতে যাচ্ছে অন দিস কমন কজ, যে তিনি তার স্ত্রীকে উদ্ধার করে দিয়ে সুগ্রীবের কাছে ফেরত দেবেন, পরিবর্তে সুগ্রীবও সেই চেষ্টা করবেন যাতে রাবণের কাছ থেকে রামচন্দ্রের স্ত্রীকে ফেরত পাওয়া যায়। সুগ্রীব সব বললেন, তার স্ত্রীকে হরণ করেছে কথা বললেন। রুমা, সুগ্রীবের স্ত্রীর নাম হচ্ছে রুমা, তাকে হরণ করেছে সে কথা বললেন। কিন্তু সুগ্রীব ভুলেও কিন্তু একবারও উচ্চারণ করলেন না যে বালির পত্নী তারাকেও তিনি একদম ভোগ উপভোগ যাকে বলে সবটাই তিনি করেছেন বালির অনুপস্থিতিতে। এ কথাটা কিন্তু তিনি বললেন না। সুগ্রীব বলছেন, আমি আমার দাদাকে খুব শ্রদ্ধা করতাম এবং কীরকম ছিলাম আমি, অহম সর্বেষু কালেষু প্রণত প্রেষ্যবৎ স্থিত। প্রেষ্য মানে যাকে অর্ডার করা যায়, প্রেষণ করা যায়, এই যাও এটা নিয়ে এসো সেটা নিয়ে এসো, এরকম প্রেষ্যবৎ ভৃত্যবৎ ছিলাম আমি। তো এখন এই জায়গায় সুগ্রীব উদাহরণ দিয়ে দিয়ে আস্তে আস্তে বালির সঙ্গে তার সম্পর্কটা খারাপ কিভাবে হলো সেইটা এবার বলার চেষ্টা করছেন। কি বললেন? দেখুন, আমাদের একটা ঘটনা ঘটেছিল যে আমার সম্পর্কটা কিভাবে নষ্ট হয়ে গেল সেইটা বলছেন। যে আগে দুই দানব ছিল, উনি দানব না বলে অসুর বলছিলেন, রাক্ষস বলছিলেন, কিন্তু আসলে এরা দানবই বলবে এই জন্যে যে এরা হচ্ছে ময়দানবের দুই ছেলে, মানে মন্দোদরীর ভাই। খেয়াল করে দেখুন, এটা রাবণের স্ত্রী মন্দোদরী, তার দুই ভাই ছিলেন, তাদের একজনের নাম মায়াবী, একজনের নাম দুন্ধবী। সুগ্রীব বলছেন যে এইরকম এই যে দানব মায়াবী, সে বালির সঙ্গে তার একটা পুরনো শত্রুতা ছিল। বলছেন এই শত্রুতাটা কেন? কোনো এক রমণীকে কেন্দ্র করে তেন তস্য মহদ বৈরম বালিন স্ত্রী কৃতংপুরা, বালির সঙ্গে একটা স্ত্রীলোককে নিয়ে তার একটা গণ্ডগোল ছিল। এই যে সুগ্রীব ভাষাভাবে বলছেন না, আমি সেগুলোকে একটু স্পষ্ট করে বলতে চাই। সুগ্রীব বললেন না এটা যে কার সঙ্গে কোন স্ত্রী, তার সঙ্গে কি গণ্ডগোল ছিল। সুগ্রীব বলেন, সুগ্রীব তার নামও করবেন না, আমি জানি, হ্যাঁ, কারণ তাতে তার অসুবিধে আছে। আমার নিজের মনে হয় এটা তারা, বালির স্ত্রী যে তারা, তিনি এটা হবেন, কারণ তিনি এত সুন্দরী। মানে কিভাবে কি বলবো, আমি যদি তারার রূপের বর্ণনায় চলে যাই, যেখানে বাল্মীকি খুব নৈশব্দ অবলম্বন করে থাকেন, হ্যাঁ, এমনি ব্যাস হলে কিংবা অন্যান্যরা হলে কিংবা কালিদাস হলে, হ্যাঁ, এই স্ত্রীরূপের বর্ণনা যেভাবে করতে পারতেন, যেভাবে করেন, বাল্মীকি এখানে তার সেই ধরনের
সেই ব্রাহ্মণ্য প্ররোচিতভাবে চলেন বলেই তার এই সব স্ত্রীলোকের মানে স্তনজহনের বর্ণনা সেভাবে তিনি করেন না। এটা বাল্মীকির দিক থেকে তার এইখানে নৈশব্দ কাজ করে। হ্যাঁ, তার বর্ণনার মধ্যেই হ্যাঁ বড়জোর বলবেন যে তারাধীপ অর্থাৎ তারাধীপ মানে হচ্ছে তারাদের যিনি অধীশ্বর চন্দ্র। হ্যাঁ, তারাধীপ শুভাননা, কীরকম তাকে চাঁদের মতো দেখতে। আর ম্যাক্সিমাম যে বললাম যে স্তনজহনের বর্ণনা করবেন না তিনি, সেটার জন্য কি করেন তৎকালীন দিনের কবিদের খুব বড় একটা কায়দা ছিল। কেনই বা বলছি এগুলো আপনাদের, তবু বলি। হ্যাঁ, বলাটা অভ্যেস হয়ে গেছে তো এরকমভাবে বলা, যে বাল্মীকি কতটা কন্ট্রোলড, কতটা ব্যঞ্জনাময় শব্দ ব্যবহার করতে পারেন। এমনকি কালিদাসও সেটা ফলো করেছেন, সেটা দেখার জন্যই। হ্যাঁ, তিনি কি বলছেন যে তার যে নিতম্বের ওপরে তার বর্ণনা নেই, কিন্তু প্রলম্ব লম্বতে হেমসূত্রা, যে প্রলম্বিত হয়ে একটি হেমসূত্র, অর্থাৎ সেকালের দিনে যে সেই কাছি পরতো না কোমরের ওপরে, হ্যাঁ নানান রকম রূপোর কাছি পরতো কিংবা এইসব জিনিস পরতো না, তিনি তার কথা বলছেন, যেটা কালিদাস পরবর্তীকালে ফলো করবেন উমার বর্ণনায়। স্বস্তাং নিতম্বাদ অবলম্বমানা পুনঃ পুনঃ কে শরদাম কাঞ্চি, যে কাঞ্চি কালিদাস সেই রকম। কালিদাস বলছেন যে সীতা পার্বতী যে কোলে বসছেন শিবের, হ্যাঁ সেটা তার তার কোনো পশ্চাৎ দেশে বর্ণনা তিনি দেবেন না। তিনি বলবেন কাঞ্চি গুণস্থান অনিন্দিতায়া, সেই অনিন্দিতা পার্বতীর যে কাঞ্চি গুণস্থান। দেখুন, এরা হচ্ছে কবি, এরা কিভাবে বোঝায় সব কিছু। আর এইগুলো বোঝানোর জন্য তাদের ওই ব্যঞ্জনাবৃত্তিই যথেষ্ট। তো তারার ব্যাপারেও কিন্তু এই সমস্ত ব্যঞ্জনার কথা অসংখ্য বলেছেন মহামতি, আমাদের রামায়ণের কবি। আমি সেসব বর্ণনার মধ্যে যাচ্ছি না, কিন্তু বালিনা স্ত্রী কৃতজ্ঞপুরা, বালি তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে এখানে কারো চোখ যদি পড়ে এটা তিনি সহ্য করবেন না। এইখানে অবধারিতভাবে তারাকে নিয়েই এই গণ্ডগোলটা। এবং সে কি করল, সে রাত্রির অন্ধকারে মায়াবী রাক্ষস, সে রাত্রে মানে সুগ্রীব বর্ণনা করছেন যে রাত্রি বালি তখন ঘুমিয়েছিলেন, যে মায়াবীর তর্জন গর্জন শুরু হলো। সে রাত্রিবেলা এসেছে, রাত্রিবেলা, এবং সেই রাত্রি মায়াবী রাক্ষস যখন তর্জন গর্জন করছেন তখন বেরিয়ে আসছেন বালি, এবং বালি স্ত্রীরা তাকে বারণ করছেন। স্ত্রীরা, হ্যাঁ ওপেনলি বলছেন না। আমি বলবো যে তারাও নিশ্চয়ই বালির আরও অনেক স্ত্রী ছিল, হ্যাঁ, কিন্তু তারা তাদের মধ্যে প্রধানতমা। এবং সুগ্রীব বলছেন আমিও বারণ করেছিলাম বালিকে, কিন্তু তিনি তো শুনলেন না। তত যখন তিনি এই বেরিয়ে পড়লেন এই মায়াবী রাক্ষসকে বধ করার জন্যে, মায়াবী দানবকে বধ করার জন্যে, তখন তত অহমপি সৌহার্দ্যাৎ, অনেক সৌহার্দ্যবশত আমার দাদার উপরে যথেষ্ট প্রীতি ছিল, হ্যাঁ আমিও সঙ্গে সঙ্গে তার অনুসৃত, আমি তার অনুসরণ করলাম বালিনা সহ, বালির সঙ্গে আমিও তার পেছন পেছন গেলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে মায়াবী অসুর বেশি দূর যেতে পারল না। সে করল কি, সে বুদ্ধি করে সে একটা দৌড়ানোর ঝুঁকি আর নিল না যে এই মুহূর্তের মধ্যে এসে বালি তাকে আক্রমণ করবেন, সেটা সে বুঝে গেছে। সঙ্গে সঙ্গে সে একটা গুহার মধ্যে প্রবেশ করল, এবং বালি সেই গুহা মুখের সামনে দাঁড়িয়ে সুগ্রীবকে বললেন, ইহ তিষ্ঠাদ্য সুগ্রীব, এইখানে তুমি দাঁড়িয়ে থাকো সুগ্রীব, বিলদ্বারি সমাহিত। সমাহিত, একদম সমাহিত মানে উইথ ফুল কনসেন্ট্রেশন তুমি এই বিলের দ্বারে দাঁড়িয়ে থেকো। সুগ্রীব বালির সঙ্গে ভেতরে যেতে পারতেন, বালি তাকে নিলেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার, বালি কোনো কাজেই তিনি লাগছেন না, কিন্তু বালি তাকে বাড়িতেও ফিরতে দিলেন না। হ্যাঁ, এবং সুগ্রীবকে তিনি বললেন নিজের চরণের দিব্যি দিয়ে,
হ্যাঁ, শাপয়িত্বা শতং পদ্ভ্যাম। সুগ্রীবকে তার চরণে, আমরা বলি না মাথার দিব্যি, উনি চরণে, রাজচরণ সেটা, হ্যাঁ সোজা কথা নয় তো, যেখানে তিনি প্রেষ্যবৎ ভৃত্যবৎ থাকেন, সেই চরণের দিব্যি দিয়ে শাপয়িত্বা সতং পদ্ভ্যাম প্রবিবেশ বিলংতত, সেই বিলের মধ্যে প্রবেশ করলেন, এই শপথ করিয়ে যে তুমি এখান থেকে নড়বে না। আমাদের এখানে একটা, সুগ্রীব বলছেন না বটে, কিন্তু আমাদের এখানে একটা সন্দেহ তৈরি হয়। সুগ্রীব বলছেন আমি অনেক দিন দাঁড়িয়েছিলাম, দিনের পর দিন যুদ্ধ হচ্ছে বালির সঙ্গে, হ্যাঁ, এবং সেই যুদ্ধ করতে করতে তস্য প্রবিষ্টস্য, তিনি যে প্রবেশ করলেন সেই বিলের মধ্যে, বিলং সাগ্র সংবৎসরোগত, একটা পুরোপুরি একটা বছর কেটে গেল, আমি দাঁড়িয়ে রইলাম। দেখুন, আবারও আপনাদের বলি, রামায়ণ মহাভারত পুরাণকে যে পড়তে হয়, একটু বুঝে পড়তে হয়, তাদের অলঙ্করণগুলো, তাদের অতিশয়োক্তিগুলো একটু বুঝে নিতে হয়। হয়তো এটা 1 বছর নয়, কিন্তু 1 বছর বলাটা এই জন্যে যে অনেক দিন, অনেকটা সময় তিনি ওয়েট করছেন সেখানে। এইখানে আমাদের যে সন্দেহটুকু, সেটা একবার এখানে বলে দিই, এবং সেটা পরে প্রমাণ হবে। সেটা এই যে সুগ্রীবের এই তারার প্রতি কোনো কারণে কিছু দুর্বলতা ছিল, যেটা নিশ্চয়ই বালি জানতেন, যার জন্য তিনি তারাকে কোনোদিন অ্যাকিউজ করেননি। কিন্তু সুগ্রীবকে পরে অ্যাকিউজ করবেন, সেটা কোন অবস্থায় করবেন সেটা পরে বুঝব। কিন্তু তারা হচ্ছেন সেই রমণী না, এটা এমন কিছু নয় যে সে চারুলতার মতো, তবে এটাও ঠিক যে এমনও কিছু যে এই যে তার তিনি এতটাই বিদগ্ধা, এতটাই সুন্দরী, বিদগ্ধা বারবার বলছি, হ্যাঁ, দ্রৌপদীর মতো বিদগ্ধা রমণী তিনি, এবং তিনি কথা বলা এত ভালো জানেন। এবং আমার নিজের ধারণা, যেটা খানিকটা মানে আমাদের বিদেশি যে সমস্ত যারা এইসব আলোচনা করেন, বহুত মেয়েদের ভাবনা চিন্তা নিয়ে আলোচনা করেন, মাই বডি মাই চয়েস নিয়ে আলোচনা করেন, কিংবা উইমেন সেক্সুয়ালিটি নিয়ে আলোচনা করেন, তারা বলেন যে দেয়ার আর সাম উইমেন হু আর ভ্যারাইটিস্ট। ভ্যারাইটিস্ট ইজ এ ওয়ার্ড, ইট ইজ কী বলবো, এটা একটা পারিভাষিক শব্দ, হ্যাঁ, যে ভ্যারাইটিস্ট মানে যে রমণী কোনো সেক্সুয়ালিটির মধ্যে যদি তার কোনো ভ্যারাইটি আসে, যাতে তার মনে কিছু আসে যায় না, মানে ওটাতে তিনি খুব বেশি মাত্রায়, মানে সেই ধরনের সতীত্বে তিনি বিশ্বাস করেন না যে এটা ভীষণ অন্যায় হয়ে গেল। এইরকম একটা মহিলা হচ্ছেন কিন্তু তারা, বলে আমার মনে হয় আর কি। হ্যাঁ, সেটা কিন্তু খানিকটা দ্রৌপদীর সম্বন্ধেও খাটবে। শি ওয়াজ অলসো এ ভ্যারাইটিস্ট। হ্যাঁ, যে রামায়ণ মহাভারতটা যদি ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে দ্রৌপদীকে বলা হচ্ছে তিনি এক বৃহৎ সরোবরের মতো, যেখানে পঞ্চপাণ্ডবরা স্নান করছেন। কাজেই এই জায়গাটা একটুখানি ভালো করে বোঝারও দরকার আছে। হ্যাঁ, তো এই যে জায়গাটা তারাধিপ নিভাননা, এই যে তারা, আমার নিজের ধারণা হয় যে বালি এটা যে কোনো কারণেই হোক, এটা তিনি জানতেন যে তার ছোট ভাইয়ের তার প্রতি দুর্বলতা আছে। সুগ্রীবের তো অবধারিতভাবে একটু ওই বৌদি সিনড্রোম ছিল, আমার নিজের যেটা মনে হয়, যেটা বারংবার পরে প্রমাণ হবে। সেখানে এই দুর্বলতাটা বালি নিশ্চয়ই ধরে ফেলেছিলেন, যার জন্যে কোনো কাজে লাগছেন না যিনি, তাকে শুধু বিলের মুখে অপেক্ষা করতে বললেন, আমি ফিরে আসা না পর্যন্ত। কিন্তু সুগ্রীব বহুকাল অপেক্ষা করলেন সেখানে। সাগ্রহ সংবৎসরঙ্গত রামচন্দ্রকে বলছেন তিনি। হ্যাঁ, এই অবস্থায় তিনি যখন দেখলেন যে হঠাৎ একদিন সেই পর্বতের গুহা থেকে রক্ত ছিটকে আসছে, একটু বেরিয়ে আসছে রক্ত, চুঁইয়ে পড়ছে পাথরের গা ঘেঁষে, এই অবস্থা দেখে সুগ্রীব কি করলেন, বিশাল একটা পর্বত তুলে নিয়ে এসে, বিশাল পর্বত, আপনারা বলবেন পর্বত কি করে তুলল,
ধরে নিন পর্বত একটা ভারী জিনিস কিছু, এরকম এমন কিছু তুললেন যাতে তিনি ভাবলেন যে বালি এটাকে নড়াতে পারবে না, হ্যাঁ, মানে কিংবা কেউই নড়াতে পারবে না। অর্থাৎ তিনি ভাবছেন যদি রাক্ষস মারা গিয়ে থাকে তাহলে বালি এটাকে সরাতে পারবে না, না হলে বিলের দ্বারে ওই রকম একটা কেন একটা পর্বত চাপা দেবেন তিনি। আর যদি রাক্ষসের কথা ভেবে থাকেন যে বালি মারা গেছেন, তিনি তাই ভাবলেন। তার নিজস্ব সুবিধার মতো অনুসারিত তর্ক যখন করে মানুষ, তর্ক তখন নিজের অনুযায়ী যুক্তি সাজায়। এটা একজন অসাধারণ জৈন একজন বলেছিলেন যে আগ্রহী বা তা নিনিশাতে যুক্তি, যিনি আগ্রহী, যে বিষয়ে তিনি অবসেসড আছেন, তিনি সেইভাবেই তার যুক্তি তৈরি করেন, তাই না? তো এই যে যুক্তি তৈরি করলেন যে বালির বধ হয়ে গেছে, বালি মারা গেছে, অতএব সেই রাক্ষস যাতে বাইরে এসে তাকে আক্রমণ না করে সেই জন্যে চাপা দিলেন। কিন্তু অল্টারনেটিভটা ভাবলেন না যে রাক্ষসও তো মারা যেতে পারে, তাহলে বালি যদি বেরোন তাহলে কেন পাথরটা চাপা দেওয়া হলো। এইখানে আমার বারবার মনে হয় যে ওই একটা বছর ধরে যে অনেক সময় যখন তিনি থাকছেন তার কিন্তু মানসিক সঞ্চরণ ঘটছে কিষ্কিন্ধার সেই অন্দরমহলে, যেখানে সম্ভবত তারা আছেন। তা না হলে কি ঘটনা ঘটল? তিনি বেরোলেন রামচন্দ্রকে, তিনি বলছেন যে আমি বেরোলাম, আমি খুব শোকার্ত যখন ছিলাম অবস্থায় আমি মনে করলাম যে বালি মারা গেছেন, তার রক্তবিন্দু আমি দেখেছি বলে মনে হলো। তিনি তার পরীক্ষা করেননি কার রক্তবিন্দু, পরীক্ষা করার না করেই তিনি কি করলেন, শোকার্তশ্চোদকং কৃত্বা কিষ্কিন্ধাম আগত সখে। বন্ধু, আমি বালির এই অবস্থা দেখে আমি একটু এগিয়ে এসে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সারলাম, তার একটা শ্রাদ্ধ করে ফেললাম, শ্রাদ্ধ করে আমি তারপরে কিষ্কিন্ধায় এলাম। কিষ্কিন্ধায় এসে তিনি কি করলেন, কাউকে খবরটা দিলেন না। এইখানে আমাদের সন্দেহ দানা বাঁধছে, হ্যাঁ, যে সুগ্রীব কি করেছেন, কেন তিনি ওরকমভাবে চলে এলেন। হ্যাঁ, সুগ্রীব কিন্তু কাউকে বললেন না, মন্ত্রী অমাত্য যারা আছে তাদের কাউকে বললেন না। এবং কি হলো, সুগ্রীব প্রায় লুকিয়ে পড়লেন। কোথায় লুকিয়ে পড়লেন এটা বোধহয় আপনাদের এতক্ষণে আর বলে দিতে হবে না। আমি কি মেন করতে চাইছি বুঝতে পারছেন। মন্ত্রীরা কিন্তু পেছনে লেগে রইলেন সুগ্রীব, এবং রামচন্দ্রকে সুগ্রীব বলছেন যে আমি প্রায় লুকিয়েই ছিলাম। গুহমানশ্চ মে তত্ত্বম যত্নত মন্ত্রীভিশ্রুতম। কিন্তু আমি হাজার লুকিয়ে থাকলেও মন্ত্রীরা যে যত্ন নিয়েছিল এই কথা শুনবার জন্যে, সেটা তারা শুনতে পেলেন। কেমন করে শুনতে পেলেন, কোথা থেকে শুনতে পেলেন? সুগ্রীব ছাড়া তো আর কেউ জানেনই না কিছু। তারা নিশ্চয়ই যে ঘরে তিনি লুকিয়েছিলেন সেইখানে কথা আলাপ নিশ্চয়ই হচ্ছিল যে তোমার স্বামী আর বেঁচে নেই। তারাকেই নিশ্চয়ই বলছিলেন। সেটা মন্ত্রীরা যখন শুনলেন, মন্ত্রীরা তখন কি করলেন, কোনো রাজ্য অরাজক থাকতে নেই। আপনারা দেখেছেন যে আবারও সেই এরিয়ান কালচার কিভাবে এসে পড়ে। মন্ত্রীরা যখন দেখলেন যে বালি বেঁচে নেই, যখন শুনলেন, তারা সুগ্রীবকে রাজা করে দিলেন। কিন্তু বেশি দিন তো গেল না। বালি গুহার সেই পর্বত সরিয়ে বালি এসে উপস্থিত হলেন এবং এসে দেখলেন সুগ্রীব সিংহাসনে বসে আছেন। দেখা মাত্র বালির মাথার গরম হয়ে গেল একদম। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, তিনি প্রথমেই মন্ত্রী অমাত্র যারা সুগ্রীবের, সেগুলোকে আগে অ্যারেস্ট করে ফেললেন। অ্যারেস্ট করে সুগ্রীবকে একেবারে এক কাপড়ে বার করে দিলেন। আমাদের এইখানে একটা দেখার ব্যাপার আছে যে বালি সুগ্রীবকে বার করে দিলেন, এক কাপড়ে বার করে দিলেন। হ্যাঁ, সেই অবস্থায় তারা কিন্তু একটা কথাও বললেন না। আমাদের এইখানে একটা দেখার আছে। দেখুন, তারার ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে আমাদের যে পঞ্চকন্যাং শরেন নিত্যম মহাপাতক নাশিনী, সকালবেলা উঠেই পঞ্চকন্যাকে স্মরণ করতে হয়। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা।
হ্যাঁ, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা। তার মধ্যে তারার নাম রয়েছে, যাকে স্মরণ করতে হবে, পঞ্চকন্যাকে স্মরণ করতে হবে। কেন? এখানে প্রত্যেক কন্যার ব্যাপারে স্মরণীয়তা হয়তো কিছু কিছু অন্যরকম যুক্তি আছে, কিন্তু খেয়াল করার মতো ব্যাপার হলো এইটাই যে এই যে সুগ্রীব তারাকে অধিকার করেছিলেন, এটার দাগ পর্যন্ত তার উপরে পড়ল না। তিনি বালি আসতেই বালির অঙ্কশায়িনী হলেন এবং একদম নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা করলেন না। হয়তো এইখানে তার সতীত্বের ব্যাপারটাও ঠিক রইল। আবার সবচেয়ে মানুষের তো সমস্যা হয় এইখানেই, যখনই এই ধরনের একটা রমণী বিলাস তৈরি হয়, সেটাকে নিয়ে যদি রিপেন্টেন্স তৈরি হয়, যন্ত্রণা তৈরি হয়, গিল্টি ফিলিংস হয়, সেই গিল্টি ফিলিংসগুলোকে মানুষ কিন্তু কুঁড়ে কুঁড়ে খায়। সেখানে কিন্তু সেই স্মৃতিগুলো আরও জেগে থাকে। তার কোনো স্মৃতি নেই। সুগ্রীবের সঙ্গে তিনি যে এতকাল ছিলেন, সেটা তিনি ভাবলেনই না কিছু। বালির সঙ্গে তিনি বালিকে ভালোবাসেন। তার এত বড় বালির সঙ্গে যখন তারার বিয়ে হয়েছে, তখন বালির সমৃদ্ধি তো কল্পনা করা যায় না, এবং এখনও সেই সমৃদ্ধি রয়েছে। মায়াবী রাক্ষসকে তো বধ করে এসেছেন, ফলে তাকে অভিবাদন করবেন না তো কাকে অভিবাদন করবেন? ফলে একটা কথাও কিন্তু এতদিন যে সুগ্রীব রইলেন, তাকে একটা কথাও কিন্তু বললেন না সুগ্রীবের ফরে, যে সুগ্রীবকে কেন তুমি এরকম করছো। এ কথা আসবে পরে, কিন্তু এখন তিনি কিচ্ছু বললেন না। একটা জিনিস কিন্তু প্রমাণ হলো যে বালির অনুপস্থিতিতে সুগ্রীব তারাকে যে অধিকার করেছিলেন, এই বানর রাজ সুগ্রীব তাকে সিংহাসনে দেখে যতখানি না বালি ক্ষুব্ধ হয়েছেন, তার থেকে অনেক বেশি ক্ষুব্ধ হয়েছেন কিন্তু এই জন্যে যে বালি তারার সঙ্গে এতকাল ছিল। এইটা কারণ রাজা যখন হয়েছেন, তিনি তো তারাকে একেবারেই তারার সঙ্গেই ভোগ করছেন। খেয়াল করার মতো ব্যাপার হচ্ছে যে সুগ্রীব যে অন্যায়টা করলেন, এইটাতে এত রেগে গেলেন বালি তারার জন্যে প্রধানত, তার ফলেই কিন্তু সুগ্রীবকে তাড়িয়ে দিয়ে তার স্ত্রীকে তিনি অধিকার করলেন। এটা সুগ্রীবের শাস্তি, সুগ্রীবের প্রতি তার শাস্তি, যে আমার স্ত্রীকে তুমি অধিকার করেছিলে, আমি তোমার স্ত্রীকে অধিকার করলাম। কিন্তু এটাও আমি জানি যে কতখানি তিনি তারার যদি তুলনায় দেখি, তা সেখানে রুমা যে অনেকটাই প্রায় নিরামিষ আহার, সেটা আমি পরেও বলতে থাকব। যখন সুগ্রীবকে দেখব যে বালি যখন মারা গেছেন, তখন তিনি তারাকে যেভাবে অধিকার করলেন, খেয়াল করে দেখার মতো। আমি সেটা পরেই বলবো যে যখন বালি মারা গেলেন, তখন সুগ্রীব যখন রাজা হলেন, ফার্স্ট তিনি যাচ্ছেন কিন্তু যার জন্য এত বিলাপ করেছেন তিনি, যে রুমাকে, আমার স্ত্রী রুমাকে তিনি অধিকার করে নিয়েছিলেন, প্রথম তিনি তারার ঘরে যাচ্ছেন, কিন্তু রুমার ঘরে নয়। সেটা ভবিষ্যতে দেখাবো। কিন্তু এই যে তঞ্চকতাটা করলেন, কিন্তু সেটা কিন্তু একবারে তরেও রামচন্দ্রকে কিন্তু জানালেন না। হ্যাঁ, কি জানালেন? সেটা হচ্ছে যে আমাকে এইভাবে বালি তাড়িয়ে দেওয়ার পর তেনাহম অপবিদ্ধশ্চ হৃতদারশ্চ রাঘব, রামচন্দ্রকে জানাচ্ছেন। কিন্তু রামচন্দ্র কিসে চিন্তিত হচ্ছেন? তারার কথা না বলার ফলে রামচন্দ্র দেখছেন তার বৈধ স্ত্রীকে, যিনি হরণ করেছেন বালি, তিনি তার বদ্ধ হচ্ছেন। ঠিক যেরমভাবে কমন কজ তার বৈধ স্ত্রী সীতাকে হরণ করেছেন রাবণ, তিনিও ভবিষ্যতে বদ্ধ হবেন রামচন্দ্রের। এই কমন কজের জায়গাটা রামচন্দ্র বুঝে নিলেন, তাকে কিন্তু বোঝানো হলো না। আর রাজোচিতভাবে, সত্যি কথা, তিনি এখনও সেভাবে তো রাজা হননি যে প্রত্যেকটা মানুষকেই সন্দেহ করবেন। কতটা সরল সেটা তো বোঝা যায় যে তাকে যে মুহূর্তে বললেন কইকেয়ী যে তুমি বনে যাও, তিনি বনে চলে এলেন। তা সেই সরলতা রামচন্দ্রের মধ্যে এখনও রয়েছে, যার ফলে তিনি এই সন্দেহ করলেন না। হয়তো সেই ক্রুয়েলটি, সেই যন্ত্রণা কিংবা সেই ধরনের অন্যমনস্কতা হয়তো ভবিষ্যতে আসবে, যখন রামচন্দ্র পলিটিক্সে জড়িয়ে যাবেন এবং হয়তোবা সীতাকে পরিত্যাগ করবেন।
তখনও পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু রামচন্দ্র এতটাই সরল, তিনি একভাবে এতটুকুও খোঁজ নিয়ে দেখলেন না যে সুগ্রীবকে কেন এইভাবে বালি তাড়িয়ে দিলেন। এবার তাহলে কি করা, বালির বধ কিভাবে হবে? পরের দিন তারা চললেন এবং সুগ্রীব, তার এত উত্তেজনা হয়েছে, সে সুগ্রীব দৌড়চ্ছেন পুরো কিষ্কিন্ধার দিকে, যে তার একবারে এই আজই হয়ে যাবে। কেন দৌড়চ্ছেন কে জানে। এখন এই যে আজই হয়ে যাবে বলে দৌড়ে ঊর্ধ্বশ্বাসে গিয়ে পৌঁছে বিশাল চিৎকার করলেন তিনি। চিৎকার করার পরে বালি অবধারিতভাবে রাত করে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর দেখলেন সুগ্রীব, এবং এত রাগ হলো তার, এমন মারলেন তিনি, এবং সেটা হচ্ছে তল মানে হচ্ছে এই হাতের থাবড়া যাকে বলে, হাতের থাবড়া, এবং আর কি এই মুষ্টি, তলদেশৈশ্চ মুষ্টিভি, আর মুষ্টি মানে প্রচুর ঘুষি টুসি দিয়ে এমন মারলেন যে সুগ্রীব শেষ পর্যন্ত বেরিয়ে চলে গেলেন, এবং বেরিয়ে গিয়ে আবার ঋষ্যমুখ পর্বতে পর্যন্ত ধাওয়া করে এলেন তিনি। এবং যেই ঋষ্যমুখ পর্বতে ঢুকলেন, বালি বললেন, যা তুই এবার বেঁচে গেলি, এই যাত্রা বেঁচে গেলি, মুক্ত হইয়সি ত্বম ইত্যুক্ত্বা সন্নিবৃত্ত মহাবল। তিনি বললেন যে তুই এ যাত্রা বেঁচে গেলি, মুক্ত হলি আমার হাত থেকে, বলে তিনি ফিরে এলেন। এবং এবারে সঙ্গে সঙ্গে রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান এসে উপস্থিত হলেন সুগ্রীবের কাছে। আর এত মানে অভিমান তো ছেড়ে দিন, তারা রাগও হলো। সুগ্রীব বললেন, এইভাবে তুমি আমাকে মার খাওয়ালে, বৈরিনা ঘাতয়িত্বাচ কিমিদানিং ত্বয়া কৃতম। তুমি কি করলে? আমাকে তো শুধু আমার শত্রুকে দিয়ে আমাকে পেটানো করালে তুমি, একবার সোজা তুমি আমাকে মার খাওয়ালে, আমি এই জিনিসটা নিতে পারছি না। রামচন্দ্র বললেন, দেখো ভাই, আমি কি করব, যে সময় তোমার সঙ্গে তোমাদের দুজনকে দেখলাম, একজন অশ্বিনী কুমারের মতো দুই ভাই, তোমাদের একরকম চেহারা, আমি কি করে চিনতে পারছি না। আমি যদি কোনোভাবে একটা বাণ আঘাত করি এবং সেটা যদি বাড়ির গায়ে না লেগে তোমার গায়ে লাগে, তাহলে কি হতো সেখানে? সেটা হতো এইরকম যে মূলঘাত ননৌস্যাদ্ধি, মূলঘাত মানে মূলটাই তো আমার চলে যেত, সেখানে কোথায় তোমার রুমা উদ্ধার আর কোথায় তোমার সীতা উদ্ধার, কোনোটাই তো হতো না। আসল জায়গাটাই আমি তোমাকে হারিয়ে ফেলতাম। আমি এই জন্য করতে পারিনি, সেটা তুমি ক্ষমা করো আমাকে, এটা বলছি মনে করো না, তুমি আবার কালকে যাবে। তিনি লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ যাও তো, মা শঙ্কিশ্চ বানর, আমাকে এত আশঙ্কা করো না, তুমি এভাবে ভেবো না যে আমি তোমাকে মারার চেষ্টা করেছি, তোমাকে মার খাইয়েছি, এটা ভেবো না। লক্ষ্মণকে দিয়ে বললেন, দেখো তুমি একটা অভিজ্ঞানং কুরুষ্যহি তম আত্মনো বানরেশ্বর, তুমি সুগ্রীব, তোমাকে একটা অভিজ্ঞান মানে চিহ্ন, যেরম চিহ্ন থেকে অভিজ্ঞান শকুন্তলম, সেই অঙ্গুরি, সেই অভিজ্ঞান মানে হচ্ছে চিহ্ন। সেই চিহ্নটা কি? লক্ষ্মণকে বললেন, তুমি গজপুষ্পীর মালা, গজপুষ্পী একটা ধরনের গাছ, লতানে গাছ, সেই লতানে গাছের কতগুলো একদম মালা তৈরি করো, মালাটা ঝুলিয়ে দাও সুগ্রীবের গলায়। সুগ্রীবের গলায় ধরিয়ে দিলেন। এবং পরের দিন রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান যাচ্ছেন, সুগ্রীবও যাচ্ছেন, কিন্তু এবারে তিনি দৌড়ে যাচ্ছেন না, বেশ টেনশন মুক্ত একেবারে। তার জানেন যে এবার একটা কিছু ঘটবে, আর কোনো আমার ভয় নেই, টেনশন নেই, কোনো চিন্তা নেই। নল, নীল, হনুমান যত তার অনুচর ছিল সব যাচ্ছে সঙ্গে, এবং বেশ চারদিকে দেখতে দেখতে খুব স্পোর্টিংলি উপস্থিত হলেন। এবং রামচন্দ্র বললেন, তুমি একদম এমন চেঁচাও, সন্ধ্যাকাল হয়ে গেছে, বানর সম্বোধন করছেন এইসব জায়গায়, তিনি এখন মদ্যপান করবেন। বিশেষ করে এখন যদি তুমি তাকে চ্যালেঞ্জ করো, এই চ্যালেঞ্জটা হচ্ছে এমন, যেটা যুদ্ধের, যেটা বলেছেন যে আহুত হলে সংগ্রামে রাজা মনু বলছেন যে তিনি কখনো যাবেন না, এটা হবে না। আহুতশ্চেত, যদি একবার আহুত হন সংগ্রামে, জোরে জোরে চেঁচিয়ে বলে যে আয় তোর সঙ্গে যুদ্ধ করব, তাহলে কোনো ক্ষত্রিয় ব্যক্তি কিছুতেই থাকবেন না, তাকে যুদ্ধ করতে আসতেই হবে, এটা মনুর নিয়ম। ফলে সেই নিয়ম এখানেও চলছে। এবং রামচন্দ্র তাকে বলে দিলেন, তুমি খুব ভালো করে চেঁচাও, এবং দেখবে যে এই যে চেঁচানিটা, এটা যদি জানন্তস্ত্বং স্বকং বীর্যম, এটা যে জানে তার নিজের শক্তি আছে, স্ত্রী সমক্ষং বিশেষত, যদি স্ত্রীলোকের সামনে
এইভাবে তুমি চেঁচাও এবং বালি স্ত্রীলোকের সামনে থাকেন, তাহলে বালি অবধারিতভাবে বেরিয়ে আসবেন টু শো মেয়েদের কাছে তো হিরোইজম বেশি তার, অতএব তুমি তারার কাছে যে হিরোইজম সেটা দেখানোর জন্যই তিনি কিন্তু চলে আসবেন। এই বালি সেটাতে অবধারিতভাবে মুগ্ধ হলেন যে এই শব্দ আসছে, আমাকে এবার যেতে হবে। এই যে বেরোলেন বালি, হ্যাঁ, এবং কি হলো, মদশ্চৈক পদে নষ্ট, তিনি যে মদ্যপান করছিলেন তার যে খোঁয়ার এক পদে নষ্ট, এক মুহূর্তের মধ্যে সে খোঁয়ার ভেঙে গেল। এবং ক্রোধশ্চাপতিত মহান, ভীষণ ক্রুদ্ধ হলেন তিনি। এই যে আসছেন তিনি, এইবার বেরিয়ে আসবেন, ঠিক সেই সময় ত্বং তু তারা পরিস্বজ্য স্নেহাত দর্শিত সৌহৃদা, ঠিক সেই মুহূর্তে তারাধীপ নিভাননা, তিনি একদম জড়িয়ে ধরলেন বালিকে যে এখন তোমার যাওয়া হবে না। সেই তারা বালিকে জড়িয়ে ধরলেন একদম, যে এই সময় এসে যে হুঙ্কার করছে তার কাছে তুমি এখন যাবে না, তুমি আমার কথা শোনো। এখন এই ভালোবাসাতে কতটা দুর্বল হবেন বালি সেটা তো দেখার বিষয়, কিন্তু তার হয়তো এখানে দুর্বল হতে ইচ্ছা করেছিল, কিন্তু তার থেকেও ইম্পর্ট্যান্ট হয় বালি এত বড় একজন বীর, সেই মহাবীরের যে ভাবনা যে আমি কোনোদিন পলায়ন করিনি, কোনোদিন পৃষ্ঠ প্রদর্শন করিনি, কোনোদিন কারো লালকার সহ্য করিনি, এই যে ব্যাপারটা, এটা বালির জাত্যাভিমান তো বটেই, এবং ক্ষত্রিয়োচিত অভিমান বলে আমরা মনে করি। আমরা এইখানে কিন্তু রামায়ণে প্রথম তারাকে দেখছি। তারা, এর আগে দেখেছি যে তারাকে সুগ্রীব অধিগ্রহণ করেছেন বালির অনুপস্থিতিতে, কিন্তু তারাকে আমরা টের পাইনি। তিনি নিঃশব্দে সুগ্রীবের অঙ্কশায়িনী হয়েছিলেন, অস্বীকার করি না, কিন্তু আবার যখন বালি ফিরে এসছেন তখন এক কথায় বালির কাছে ফিরে এসেছেন। এবং লক্ষণীয়, বালি তাকে একটি কথাও বলেননি এবং তাকে একটু দোষারোপও করেননি। সুগ্রীবকে তিনি তর্জন বর্জন করে বার করে দিয়েছেন, কিন্তু তারাকে তিনি কিন্তু একটা কথাও বলেননি। তিনি জানেন যে তারার কোনো উপায় ছিল না, এটা জানেন। এই তারাকে দেখছি তিনি বালিকে কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন একটা মহাবীর স্বামী হিসেবে। এই যুদ্ধের পটভূমিকায় বালি যখন মায়াবী দৈত্যের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন মাসের পর মাস, সেই সময়ে কিন্তু তিনি একা ছিলেন এবং সুগ্রীবের দ্বারা অধিগৃহীতা ছিলেন। কিন্তু এই অধিগৃহীতা থাকা সত্ত্বেও বালি যখন ফিরে আসলেন, সেই সময়ে কিন্তু তোমা বিহনে আমি কি করে বাঁচব এরম কথা বলেননি একটাও। খুব স্মার্টলি তিনি শিপ চেঞ্জ করেছেন, নৌকা বদল করেছেন। এখানে তার কোনো হৃদয়ের কোনো অনুতাপ ছিল বলে আমরা মনে করি না। আর অনুতাপ না থাকাটা একজন ভ্যারাইটিস্ট যিনি, তার পক্ষে এটা খুব ইম্পর্ট্যান্ট। তিনি জানেন আমি স্ত্রীলোক, আমার যিনি স্বামী ছিলেন তিনি যখন অনুপস্থিত, তারই ভাই আমাকে অধিগ্রহণ করেছেন, আমি স্ত্রীলোক, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। এই সতীত্বের বড়াই যেটা থাকে এটা তার নেই। এটা না থাকাটা ভালো কি মন্দ সেটা অন্য কথা। সেটা যেমন সীতার প্রচুর সতীত্ব আছে, বিপ্রতীপে যদি দেখি সীতার প্রচুর সতীত্ব আছে, এমনকি সেই সতীত্ব এমনও এমনও একটা হাইট তৈরি করেছে যেখানে তার সতীত্বটা একটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। কীরকম হয়তো সেটাই
রামায়ণের কবির ভাবনা যে সীতাকে দিয়ে সেই সতীত্বই দেখাতে হবে। কেননা একটা সময় হনুমান যখন, পরবর্তীকালে ঘটনা ঘটবে, হনুমান যখন সীতার কাছে এসে উপস্থিত হলেন এই একেবারে সুন্দরকাণ্ডে লঙ্কা যুদ্ধের ঠিক আগে, সেই সময়ে সীতাকে হনুমান বলেছিলেন যে মা, আমি তোমাকে এই লঙ্কাপুরী থেকে নিয়ে যেতে চাই, আমার পিঠে তুমি ওঠো, আমি তোমাকে নিয়ে চলে যাই। ভালো কথা বলেছিলেন, মা বলে সম্বোধন করেছেন। সেই হনুমানকে কিন্তু এই কথাটা শুনতে হলো যে রাম ভিন্ন অন্য কোনো পুরুষ মানুষের স্পর্শ আমি গ্রহণ করতে পারি না। এই কথাটা বলাটা ঠিক হয়েছিল কি না এটা আমি ঠিক বুঝি না। যেহেতু তিনি বীরপত্নী রামচন্দ্রের স্ত্রী, তার পক্ষে এই ছুটকো সামান্য জায়গায় এই রিগার, এটা আমার ব্যক্তিগতভাবে আমার তর্কের খাতিরে খুব ঠিক লাগেনি। বরঞ্চ তার এই তর্কটা অনেক ভালো ছিল, এই তর্কটা অনেক ভালো ছিল। হয়তো সেইটারই একটা কম্প্যাশনের তর্ক যুক্তি হিসেবে এটা এসছে যে তিনি বলেছেন যে রামচন্দ্র যিনি বীরমানি, যিনি বীর, মহাবীর যাকে আমি মানি, রাবণের সঙ্গে তুলনায় তিনি নিজেই বলেছিলেন যে বিড়াল আর সিংহের যে তফাৎ, সেই তফাৎ রাবণের সঙ্গে রামচন্দ্রের। তিনি চেয়েছেন রামচন্দ্র সেই বীর দর্পে এসে রাবণকে বধ করে আমাকে নিয়ে যান, আমি সেই রকমই পছন্দ করি। হ্যাঁ, এই জায়গাটায় আমার কিছু বলার নেই, এই তর্কটা আমার ঠিক লাগে। কিন্তু তার সঙ্গে এক কম্প্যাশনেটলি যদি ওটাও জোটে যে তুমি পুরুষ বলে তুমি যতই তুমি আমাকে মান্যগণ্য করো, কিন্তু পুরুষ বলে তোমার পিঠে উঠবো না, এটা আমার কাছে একটু স্লাইটলি, আমি তার কোনো দোষ ধরতে পারি না, সেখানে নিশ্চয়ই মহাকবির আদর্শের ব্যাপার আছে একটা, কিন্তু আমার কাছে সামান্যভাবে হলেও এটা ছোটমার্গ বলে মনে হয়। এইটা বিপ্রতীপে, সীতার বিপ্রতীপে তার কিন্তু সেই ভাবনা কিছু নেই, তার কোনো অনুতাপও নেই এই জায়গায়। আর অনুতাপ নেই বলেই ব্যাপারটা খুব তর্কযুক্তি সহকারে শক্তপোক্ত হয়ে ওঠে যে তার কিছু আসেই যায় না এতে, যে একবার সুগ্রীবের সঙ্গে ছিলেন আবার বালির কাছে এলেন। যাই হোক, তিনি এইটুকু বোঝাতে পেরেছেন হয়তো যে সুগ্রীবের পৌরুষে ও শক্তির কাছে আমাকে হার মানতে হয়েছে, এবং সেটা বালিও খুব ভালো বোঝেন, যার জন্যে বালি তারাকে কিছু বলেননি, বালি যা বলেছেন সুগ্রীবকে বলেছেন। এখন এই জায়গায় তারাকে যিনি দোষী ভাবেননি, সেইখানে তার যে বিদগ্ধতা সেটা পরে বালি নিজেই বলবেন যে এরকম সূক্ষ্মদর্শিনী রমণী আমার জীবনে আমি দেখিনি সুগ্রীব, তাকে তুমি যত্ন করে রেখো, ভবিষ্যতের কথা এটা। কিন্তু সেটা তিনি প্রতি পদে ফিল করেন। এইখানে বালিকে তারা বলছেন যে তুমি একবারও আমার কথা ফেলে যেও না। একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো যে সুগ্রীব সকালবেলায় উঠে একটা স্থির মনে তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, তো সে লোকটা আবার পুনরাক্রমণ করতে এসছে পরের দিনই, এটা তো ঠিক হয় না, এটা কেমন করে হয়? এবং এই ভাবনাটা যে ও গর্জন করছে বলেই তোমাকে যেতে হবে, এটা তুমি এরমভাবে ভেবো না। বরঞ্চ সকালবেলায় উঠে যার গলায় মালা জড়ানো থাকে, সন্ধ্যার মালা, যে উপভোগের জন্য, বিনোদনের জন্য যে মালা সে পড়েছিল, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে মালা যেরকম ছুঁড়ে ফেলে দেয়, তুমিও তোমার এই যে গর্জন করছে সুগ্রীব, এই সমুদ্রত ক্রোধ যে তোমার তাতে হচ্ছে, সেই ক্রোধটাকে তুমি একদম ঝেড়ে ফেলো, তুমি এই ক্রোধ করো না। এবং আমি জানি তুমি তোমার শত্রুর থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু তৎসত্ত্বেও আমি বলছি যে তুমি এখন এই ক্রোধটুকু করো না, তুমি বরং আজ নয়, তুমি কাল যেও, কালকে যেও, এইটা তুমি বলছেন। কেন? তার একটাই যুক্তি যে তুমি তাকে বেদম প্রহার করলে এবং সে পালিয়ে বাঁচলো কোনো মতে, সেই লোকটাই
এমন একটা উদ্যম নিয়ে যে ফিরে আসছে, তাতে আমার মনে হয় ইহ এত, এইখানে এসে ইহৈত্য পুনরাহ্বানম, এই যে পুনর্বার আহ্বান করছে এতটুকু সময়ের ব্যবধানে, শঙ্কাং জয়তীভাবে, আমার মনের মধ্যে যেন একটা শঙ্কা জড়ানো ভাব আসছে। আমার আশঙ্কা হচ্ছে, এটা কি আশঙ্কা? এই কারণে নয় যে সুগ্রীব বেশি শক্তিশালী, কিন্তু একটা কিছু আমার হচ্ছে, যেটা খেয়াল করে দেখো। কারণ সুগ্রীব যেভাবে গর্জন চিৎকার করছে, এই শব্দের মধ্যে কোথায় যেন একটা তার অহংকার, তার অন্যতর এক উদ্দীপনা সে কোথাও থেকে পেয়েছে, যেটা তার ধার করা, এবং হঠাৎ করে এই অধ্যবসায়, এটা আমার ঠিক লাগছে না। তারা নিজের মতামত ব্যক্ত করার সঙ্গে সঙ্গে বলছেন যে সুগ্রীব আমার মনে হচ্ছে সে এখানে একা আসেনি, সে তার নিশ্চয়ই কোনো সহায় জুটেছে। কারণ সুগ্রীব এই অবস্থায় ছিল না, তাহলে এতদিন ধরে যে গেছে, সে একবার অন্তত আসত, এসে তোমাকে চ্যালেঞ্জ করত। সে অন্যের সহায়ে সহায়বান, অন্যের বলে বলবান হয়ে সে আসছে, যার ফলে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার তার গলাটা অন্যরকম লাগছে, গর্জন ধ্বনি অন্যরকম লাগছে। এখন এইখানে আমি বলি একটা কথা, তারা বলছেন যে সুগ্রীব কিন্তু কাজের জায়গায় যথেষ্ট নিপুণ এবং যথেষ্ট বুদ্ধিমান। প্রকৃত্যা নিপুণশ্চৈব বুদ্ধিমানশ্চৈব বানর। কথাটা কেন বলছেন তারা? তিনি এই নিপুণতা এবং বুদ্ধিমত্তা খেয়াল করেছেন যে সময়ে মায়াবী দৈত্যকে বধ করার জন্য, দানবকে বধ করার জন্য বালি গিয়েছিলেন, সেই সময়ে একটা গুহামুখে পর্বত বন্ধ করে যে লোকটা আসতে পেরেছে, তার বুদ্ধির কুশলতা নেই, এটা ভাবনার কোনো কারণ নেই। তারা কিন্তু সেই ঘটনাটা উল্লেখ করছেন না, কিন্তু তার বুদ্ধির কুশলতা আছে, এবং সে কতটা নিপুণ, কতটা চতুর, এই চতুরতার কথাটা বলছেন। যেখানে চতুরতা এমনই এক জিনিস, সেই বুদ্ধি নৈপুণ্য এমন এক জিনিস, যেখানে কিন্তু শারীরিক শক্তি তোমার চাইতে বেশি না হলেও সে তোমাকে অন্যভাবে হারাতে পারে বলে আমি শঙ্কা করছি। এটা তারার বক্তব্য। তারা এরপরে আর একটা কথা বললেন যে আমার পুত্র অঙ্গদ, সে যুবরাজ হতে পারে। সেই ছেলেটি আজকে কিষ্কিন্ধার এই বনের ধারে সংলগ্ন বনের মধ্যে ঘুরতে গিয়েছিল। সেখানে গিয়ে সে দেখতে পেয়েছে যে অযোধ্যার রাজা দশরথের ছেলে রামচন্দ্র এবং লক্ষ্মণ তারা বনের মধ্যে বনবাসী হয়ে এসছে। এবং এটা আমি তোমাকে বলছি যে রামচন্দ্র কিন্তু ভয়ঙ্কর একজন রাজা। তিনি তার যে ধনুর্বাণের শক্তি ত্রিভুবন বিদিত, এবং স্বামীকে এতটুকু খাটো না করে বলছেন সুগ্রীব তাকে যদি সহায় পেয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই রামচন্দ্রের সঙ্গে তোমার বিবাদ করা চলে না, তুমি করো না এর সঙ্গে বিবাদ। কতটা রাজনৈতিক বুদ্ধির পরিচয় দিচ্ছে। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আরম্ভ করে মনু, তারা যে ষাটগুণ্যের কথা বলেছেন, যেটা পররাষ্ট্রমন্ত্রী জেনারেলি ভাবনা চিন্তা করেন, যে সন্ধি, যান, বিগ্রহ ইত্যাদি নানান রকম 6টা গুণ আছে, ষাটগুণ্য বলা হয় যাকে, 6টা গুণ, যান, আসন, দৈদিভাব, সংশ্রয় ইত্যাদি। যে শত্রু যদি বলবান হয় তোমার থেকে, তাহলে তুমি তার থেকে অধিকতর শক্তিমান ব্যক্তির কাছে আশ্রয় নেবে, যাকে সংশ্রয় বলে কৌটিল্যের পরিভাষায়। তো এই যে সংশ্রয়টা ঘটেছে, এটা কিন্তু তারা বুঝে গেছে। তারা বলছেন
যে তিনি অধিকতর কোনো শক্তিশালী, যার সঙ্গে আশ্রয় নিয়েছে তার, যার বলে বলিয়ান হয়ে সে আসছে আজকে। এবং আমি মনে করি সে যদি অধিকতর শক্তিমান ব্যক্তি হয়, না আমি তোমার থেকে তাকে বেশি শক্তিমান মনে করছি না, কিন্তু সমানও যদি হয় সে শক্তিমান, সমান যদি হয় তাহলে 50-50 চান্স থাকে, হয় তুমি তাকে হারাবে নয় সে তোমাকে হারাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে বলবো, ত্বং সম ন বিরোধস্তে সহ তেন মহাত্মনা। তুমি শক্তিমান, ক্ষমতাবান আমি স্বীকার করি, কিন্তু তবুও এই লোকটার সঙ্গে তোমার বিবাদ করা চলে না, তুমি সেটা করো না। তারা যতটুকু বালিকে বলছেন তার সার এবং সংক্ষিপ্ততা যদি এটা হয় যে তার রাজনীতি বোধ এবং তার বুদ্ধির তীক্ষ্ণতা কোনো জায়গা থেকে কম নয়, এবং তিনি বলছেন আমি তোমাকে হিতের কথা বলছি, তুমি রেগে যেও না, এখন অন্তত রেগে থেকো না। আমি বলি অসামান্য বলছেন তারা, আমি বলছি যে তুমি বরং সুগ্রীবকে, রাজনীতি কতটা বোঝেন তারা, তুমি বরং সুগ্রীবকে যুবরাজ পদে অভিষিক্ত করো। তাকে তুমি অনেক করেছো, অনেক গালাগালি দিয়েছো, আমি একটা কথাও বলিনি, সত্যি তো একটা কথাও বলিনি যখন সুগ্রীবকে বর্জনা করে বার করে দিয়েছিলেন। কিন্তু তাকে যদি তুমি যুবরাজ পদে অভিষিক্ত করো এবং তুমি ছোট ভাইয়ের সঙ্গে বিবাদ না করে, বেটার হবে তুমি যদি রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব করো। অহং হি তেক সমং মন্যে তেন রামেন সৌহৃদম। আমি মনে করি রামচন্দ্রের সঙ্গে তোমার একটা বন্ধুত্ব হোক, এটা আমি চাই। লক্ষ্য করে দেখুন, যে সুগ্রীবের সঙ্গে রামচন্দ্রের বন্ধুত্ব হয়েছে অলরেডি, তারা কিন্তু তাকে অতিক্রম করতে চাইছেন যে তুমি কোনো যুদ্ধের ভাবনা না করে তুমি তার সঙ্গে বন্ধুত্ব করো। আমি মনে করি এটা একটা বিশাল রাজনীতিবোধ। লক্ষণীয় যে তিনি কিন্তু এক সময়ে সুগ্রীবের অঙ্কশায়িতা হয়েছিলেন, কিন্তু তারপরও সুগ্রীব যেভাবে বিতাড়িত হয়েছিলেন সেটা আমার মনে হয় কোথায় যেন সেই মানে মানে সেই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে ফুল যদি প্রস্ফুটিত থাকে সেই রকমভাবে, তাহলে গন্ধ তার লুকাবে কোথায়। তারার কি মনে এটাও আছে যে সেদিন তিনি আপত্তি করতে পারেননি, কারণ সেদিন আপত্তি করলে বালি আরও ক্ষিপ্ত হতেন এবং তারার দিক থেকে সেখানে একটা প্রশ্রয়ের ভাবও ফুটে উঠত যদি তারা কোনো প্রতিবাদ করতেন সেদিন যে সুগ্রীবকে তুমি বকছো কেন। সেদিন তার কতখানি বুদ্ধিমতী মহিলা, কিন্তু আজকে এতদিন পরে তিনি যখন বলছেন তখন আমার মনে হয় যে এই যে দূরান্ত থেকে এক দেওর তার প্রতি আকৃষ্ট, তিনি জানেন সেই আকর্ষণটুকু তিনি বোধহয় ভোলেননি, এবং সেখানে একটা পুরস্কারও তো হতে পারে এটা যে তুমি তাকে যুবরাজ পদে বসাও আর রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব করো। এই কথাটা বলার মধ্যে কিন্তু এরমভাবে কোনোভাবেই প্রকাশ হবে না, কিন্তু তৎসত্ত্বেও আমাদের দুষ্ট মন্থ, আমার যারা গবেষকরা তো দুষ্ট হন, তাই না? আমার দুষ্ট মনে এটা আমার মনে হয় যে সুগ্রীবের প্রতি যে ওই যে একটু সঞ্চারিত হন, রসসিক্ত হন তারা, সেটা বোধহয় এই এখন সেটা বলে ফেলছেন যে তুমি তাকে যুবরাজ পদে অভিষিক্ত করো। কারণ আজকে তো সেই সুযোগ, তুমি শত্রুতা ভুলে যাও সুগ্রীবের সঙ্গে, এবং আমি মনে করি সে তো তোমার ছোট ভাই, সেটা ছোট ভাই হচ্ছে পুত্রের মতো। অতএব লালনীয় হি তে ভ্রাতা জবিয়ান এসব বানর। এই বানর সে তো জবিয়ান, তোমার থেকে ছোট, তুমি তাকে এই ক্ষমাটা করো, তাকে বরং যুবরাজ পদে অভিষিক্ত করো, সেও ভালো থাকবে, তোমার সঙ্গে শত্রুতাও মিটে যাবে এবং রামচন্দ্রের মতো এক বীরের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে। এটা
আমি মনে করি যে বৈরমে তৎ সমুৎসৃজ্য তব পার্শ্বে সতিষ্ঠত, সমস্ত মানে শত্রুতা ভুলে আজকে সুগ্রীব তোমার পাশে এসে দাঁড়াক, তাহলে কি হবে, রামচন্দ্রের সঙ্গেও কিন্তু তুমি একটা ডবল শক্তি পাবে। এটা 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 হচ্ছে এটা হচ্ছে মানে তারার বক্তব্য। তুমি একটা কথা আরো বলছেন, সেটা সেই উপমাটা আমার কাছে বাল্মীকির খুব পছন্দ হয়। আমার বাল্মীকি তো মহাকবি, তার এক একটা শব্দও কিন্তু ব্যর্থ নয়, সেটা খেয়াল করার মতো। তিনি বলছেন যে তুমি ইন্দ্রের সমান তেজস্বী এই যে রামচন্দ্র, তার সঙ্গে শত্রুতা করো না। ন বিগ্রহ শক্র সমান তেজসা, শক্র মানে ইন্দ্র, ন বিগ্রহ, বিগ্রহ মানে হচ্ছে ঝগড়া বিবাদ, হ্যাঁ, সন্ধি বিগ্রহ, একজনের সঙ্গে সন্ধি করছে, আর বিগ্রহ মানে বিবাদ করছে, হ্যাঁ। ন বিগ্রহ শক্র সমান তেজসা, ইন্দ্রের মতো শক্তিশালী যিনি, ইন্দ্রটাকে বায়ুর যেরকম পুত্র হচ্ছেন সুগ্রীব, ইন্দ্রের পুত্র কিন্তু বালি। অতএব তার বাবার একটা তুলনা এনে, ইন্দ্রের তুলনা এনে, যে ইন্দ্রের সমান যে শক্তিমান যে শত্রু তোমার, তার সঙ্গে তুমি যুদ্ধ করো না। আর কিছুতেই শুনতে পারলেন না কিন্তু বালি এ কথা। বালি বললেন যে আমার ভাই হওয়া সত্ত্বেও, আমার ছোট ভাই, তুমি ছোট ভাই বলছো, আমার লালনীয় বলছো, তো লালনীয় যখন বলছো, তা আমার ছোট ভাই হয়ে সে যেভাবে আমার সামনে সে যে অহংকার নিয়ে গর্জন করছে, আমি সেটা কি করে সেটা আমি ফেলে দিই। আর যুদ্ধক্ষেত্র থেকে আমাকে গর্জন করছে, যুদ্ধের আহ্বান জানাচ্ছে, সেটা আমি কিছুতেই ফেলতে পারবো না। আমি এরা যদি সহ্য করি, আমি তার থেকে আমার মতো বীরের পক্ষে এটা তার মরণও ভালো, যে এই গর্জন শুনেও, এই আহ্বান সমাহ্বান শুনেও, যুদ্ধের আহ্বান যাকে হিন্দিতে লালকার বলে, সেই লালকার শুনেও আমি এভাবে বসে থাকবো, এটা হবে না। দেখুন, এইখানে আমার একটু ওই গবেষকোচিত ভাবনা তৈরি হয় যে খেয়াল করে দেখুন, একেবারে তৎকালীন দিনের যে ক্ষত্রিয় রাজা, ব্রাহ্মণ ক্ষত্রিয়, এই যে ভাবনা সেকালের দিনে, এই যে ক্ষত্রিয় রাজা, তার যে ভাবনা, ক্ষত্রিয় রাজারা সংগ্রামে কখনো পৃষ্ঠ প্রদর্শন করবেন না। যেমন মনু মহারাজ তার মনুসংহিতার মধ্যে, মহাভারতের মধ্যে অজস্র জায়গায়, এবং রামায়ণের মধ্যে তো আছেই, মনুর কথাটা হচ্ছে মানে কি বলবো, সেটা হচ্ছে মানে পোলেমিক যাকে বলি আমরা, যে ক্ষত্রিয়দের স্বভাবটা, সেটা রামায়ণ মহাভারতের মধ্যে তো গল্পের মধ্যে দিয়ে বারবার এসছে। কিন্তু ক্ষত্রিয়ের স্বভাব কীরকম হওয়া উচিত, একজন ক্ষত্রিয় রাজা কীরকম হওয়া উচিত, সেটা যখন মনু বলবেন, তিনি একটা শ্লোক লিখছেন, সমোত্তমাধমৈ রাজা ত্বাহুত পালয়ন প্রজা, যে একজন রাজা যিনি প্রজা পালন করেন, তার রাজ্যের জন্য যদি কেউ আগ্রাসন করার চেষ্টা করে, তার রাজ্যকে যিনি প্রজা পালন করেন, সেই রাজা, তু আহুত, তাকে যদি কেউ আহ্বান করে, যুদ্ধের আহ্বান করে, কারা সম, শক্তিতে তার সমান সমান, উত্তম, শক্তিতে তার থেকে উত্তম, এমনকি শক্তিতে তার থেকে অধম, সমোত্তমাধমৈ রাজা ত্বাহুত পালয়ন প্রজা, এরকম রাজা সম, উত্তম, অধম, অসমূর্ধ, এরকম যদি কেউ তাকে যুদ্ধের আহ্বান জানান, ন নিবর্তেত সংগ্রামাৎ, সেই সংগ্রাম থেকে কোনো ক্ষত্রিয় ক্ষত্রম ধর্মমনুস্মরণ, ক্ষত্রিয়ের ধর্ম স্মরণ করে কোনোদিন জীবনে সেখান থেকে ফিরে আসবেন না। এ তো পলিটিক্স, নমুর
মনুর বক্তব্য যেটা, সেটা একদম ক্ষত্রিয় ধর্মের গোড়ার কথা, যে কেউ এরকমভাবে পৃষ্ঠ সংগ্রামী স্বনিবর্তিত্ব, সংগ্রামে অনিবর্তিত্ব, সংগ্রামে কখনো আমি ফিরে আসবো না, উল্টো ফিরে আসবো না। বালি ঠিক সেই কথাটাই বলছেন। আমার বক্তব্য, যেটা ব্রাহ্মণ্য কালচার, যেটা নর্থ ইন্ডিয়ার ভাবনা, তা কতটা এখানে এসে পড়ে, এবং একজন ইন্দ্রপুত্র বালি, তার উপরে আমরা তো ভাবছি বানর। আমরা তো অনেকে এরকম আমাকে বলেছেন অনেকে, যে তারা সুগ্রীবের অঙ্কশায়িনী হয়েছিলেন, আবার বালির অঙ্কশায়িনী, এটা বানরদের মধ্যে চলে। নো নো, এরকম বলবেন না। আমি বলবো যে এরকমটা বলবেন না, বরঞ্চ এতটাই বিদগ্ধ এই রমণী যে অনেক ক্ষত্রিয়া রমণীর স্বপ্ন ভেঙে দিতে পারে এই তারা, যেটা অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা মন্দির। কেন তাদের সীতা সাবিত্রীর নাম এলো না এই পঞ্চকন্যার মধ্যে? যে সতীত্বের তেজে যারা জ্বলছেন তাদের স্মরণ করার কথা হলো না সকালবেলা উঠে? অহল্যা, দ্রৌপদী, কুন্তী কেন? তার মানে এদের জীবনে যে একটা বড় ঘটনা ঘটেছে, তৎসত্ত্বেও এদের কোথাও না কোথাও এমন একটা নিষ্ঠতা আছে, এমন একটা নিষ্ঠা আছে, যে কারণে তাদের প্রাতঃস্মরণীয় করে রাখা হয়েছে। তার মানে যারা আমাকে আজকে বলেন না, যে সমস্ত মহিলারা আজকের দিনে প্রগতি মানেনি মহিলারা, যারা আমাকে বলেন যে খুব খারাপ সময় ছিল তখন, যে সবসময়ই নারীদের উপরে অত্যাচার হতো, তা কিন্তু নয়। তারা সুগ্রীবের অঙ্কশায়িনী হয়েছিল, উপায় ছিল না তার। কিন্তু আবার এটাও ঠিক যে উপায় থাকা সত্ত্বেও তার প্রতি তার প্রশ্রয় কম ছিল না। তা আমার আজকের দিনের প্রগতিবাদিনী যে সব রমণীরা, তারা কৃপা করুন আমাকে, তারা স্বীকার করে নিন যে সেকালেও কিন্তু এমন ঘটনা ছিল, যে এইরকমদের ঘটনা সত্ত্বেও বালি তাকে একটা কথাও বলছেন না, কখনো বলেননি যে তুমি এই করেছিলে সেই করেছিলে। তিনি যা বলেছেন ভাইকে বলেছেন, ভাইকে তর্জন গর্জনের মাধ্যমেই যতটুকু বোঝানোর ততটুকু তারা বলেছেন। তারাও সেই সময় একটা কথাও বলেননি, কিন্তু পরবর্তী সময় এখন যখন এসছে, তখন বলছেন যে তুমি এই জবিয়ান এসব আনার, এইটা তোমার ছোট ভাই, তুমি তাকে লালিত করো, এটা তুমি করতে পারো না। কিন্তু এই যে রামচন্দ্র এসছেন এই খবর দেওয়া সত্ত্বেও বালি তারার কথা না শুনে বলছেন মর্ষৈস্বামী কেনাবি কারণেন বরাননে, বরাননে, হ্যাঁ, অর্থাৎ বড় মানে শ্রেষ্ঠ। হ্যাঁ, বর শব্দের কথা মানে হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠার্থে বড় শব্দ ব্যবহার হয়, যেমন মুনিবর, যেমন ঋষিবর, তাই না? এই শ্রেষ্ঠার্থে ব্যবহার হয়। যে বরাননে, যত সুন্দরী আছে তাদের মুখখানা যত সুন্দর হতে পারে, তার মধ্যে শ্রেষ্ঠ মুখখানা তারার। বরাননে, আমি কি করে একে ক্ষমা করি যে এইভাবে আমার জন্য গর্জন করছে, আমার জন্য লালকার করছে, আমাকে যুদ্ধ আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আর একটা কথা বলছেন, এটা আমার কাছে রামচন্দ্রের বিপ্রতীপে এই কথাটা ভাবতে হবে। এবং আমার রামায়ণের যে কবি, তিনি কতটা রামের পক্ষে আছেন, কিংবা বাল্মীকি ক্রৌঞ্চ বিরোহী কবি এই মুহূর্তে কতটা বালির পক্ষে আছেন, সেটাও দেখার। কি শব্দ প্রয়োগ করছেন তিনি, বলছেন যে দেখো, আমি কিছুতেই এই সুগ্রীবের কথা শুনব না, এত তর্জন গর্জন আমি শুনব না। একটা শব্দ ব্যবহার করছেন রামচন্দ্র, বলছেন সৌরহম নচ সমর্থোহম, আমি সহ্য করতে পারবো না হীনগ্রীবস্য গর্জিতম। যিনি সুগ্রীব, তাকে বলছেন হীনগ্রীবস্য। সুগ্রীব মানে যার গলাটা খুব সুন্দর, সে গলা উঁচু করে কথা বলতে পারছে, সেখানে বলছেন ওর গলা থাকারই কথা নয়, এই হীনগ্রীব তার কথা আমি এইভাবে শুনবো না, আমি যাবই। আর একটা কথা বলি তোমাকে, তারা, তুমি বলছো রামচন্দ্রের কথা আমি জানি,
তিনি দশরথের পুত্র, তিনি অযোধ্যাপতি। দশরথ এখন নেই, খবর রাখেন তিনি রঘুবংশের জাতক, বিখ্যাত রঘুবংশের জাতক। বানর হলেও, বানর সভ্যতা হলেও, আপনারা তো সবসময় বানর বানর বলবেন। অনেকেই আমাকে একটা প্রশ্নও করছেন, তাহলে এরা কি, দে আর নট মাঙ্কিস? আমি বলছি যে সেটা আপনারাই বুঝে নিন, আমি বানরই বলে যাব। বাল্মীকি বানর বলেছেন, আমিও বানর বলে যাব। কিন্তু এই যে ক্ষত্রিয়োচিত ব্যবহার, এই যে ইন্দ্রের পুত্র, এগুলো কি দেখে তাদের বানর মানে মাঙ্কি বলে মনে হচ্ছে? তা তো নয়। তারা যে ভাষায় রাজনীতির উপদেশ দিচ্ছেন তাকে কি মানে বানরই বলে মনে হচ্ছে শুধু? তাই নয় কি? সেখানে বলছেন যে রামচন্দ্র তিনি কিরকম, সবচেয়ে বড় কথা, আমি তো তার কোনো ক্ষতি করিনি, আমি তার ক্ষতি করিনি, তিনি আমার ক্ষতি করবেন কেন? তিনি রঘুবংশের জাতক, যে রঘুবংশটা সবসময় বড় বড় কথা বলেছেন চিরকাল। আচক্ষমত্বা বসিনাং রঘুনাম মর পরস্ত্রী বিমুখ প্রবৃত্তি, এরম ধরনের কথা তো রঘুবংশীয়দের মুখে এসছে। কাজেই এই রঘু বংশের জাতক যিনি, এবং দ্বিতীয় কথা, আমি তার কোনো ক্ষতি করিনি, এখানে একটা শব্দ প্রয়োগ করছেন। এটা আমাদের ভবিষ্যতে মিলিয়ে নিতে হবে যে বাল্মীকি সেই একই শব্দ প্রয়োগ করেছেন তার স্বপ্ন দেখা নায়কের জন্য। বালি বলছেন তিনি কিরকম রঘুবংশের জাতক? ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞশ্চ কথং পাপং করিষ্যতি, তিনি ধর্মজ্ঞ এবং কৃতজ্ঞ। তিনি কি করে পাপ আচরণ করতে পারেন? আমার সঙ্গে আমাকে কেন হত্যা করবেন? আমাকে কেন, আমার পেছনে লাগবেন কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। আমি স্মরণ করাচ্ছি আপনাদের, বাল্মীকি যখন প্রথম রামায়ণ লিখবেন, প্রথম উচ্চারণ করছেন নারদের কাছে যে আমি সেই রকম একটা মানুষকে খুঁজে বেড়াচ্ছি। তার মধ্যে চতুর্থ লাইনেই এই দুটো বিশেষণ আছে, ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞশ্চ সত্যবাক্য দৃঢ়ব্রত, যিনি সত্যবাক্য হবেন, যিনি ব্রতে দৃঢ় হবেন, যা তিনি করতে চান সেটাই তিনি করবেন, এবং তিনি ধর্মজ্ঞ, তিনি ধর্মকে জানেন, এবং কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে আমি যদি তার একটুও উপকার করে থাকি তিনি সেটা জানেন, মাথায় রাখেন। কিন্তু এ কথা ঠিক, বালি তো তার কাছে কিছু করেনি, তাহলে বালি এই শব্দটা ব্যবহার করছেন কেন? কৃতজ্ঞ, ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞশ্চ, এইখানের জন্য ব্যবহার করছেন যে আমার সঙ্গে তো তার কোনো কানেকশনই নেই, আমি তার কিছু করিনি, ক্ষতিই করিনি কোনো। সেখানে এই অকৃত, অর্থাৎ অকৃত ক্ষতি, যেই কথাটা, ক্ষতিটা করিনি যে, এটাই তো এক ধরনের করা, তাই না? ক্রি ধাতুটা যে করা অর্থ, এটা কিন্তু বহুভাবে ব্যবহৃত হয়, তাই না? আপনি যদি ইংরেজিতে জিজ্ঞাসা করেন যে হাউ ডেয়ার ইউ, তখন আমি বললাম ইয়েস আই ডু, তার মানে কি? ইয়েস আই ডেয়ার। এই ক্রি ধাতুটা কিন্তু ওভাবেই ব্যবহার হয় সব জায়গাতে, তাই না? তাহলে এই যে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ কিন্তু নন, আমি তার সঙ্গে জন্য কিছু করিনি, যে বলছেন না বালি, আমি তার কোনো ক্ষতি করিনি, তাহলে সেখানে তার কৃতজ্ঞ মানে এই অর্থেই কৃতজ্ঞ, অর্থাৎ আমি যে ক্ষতি করিনি এটা তিনি জানেন, অতএব এই কৃতিটা তার জানা থাকবে যে আমি তার কোনো ক্ষতি করিনি। সেই তিনি কি করে এই পাপ করবেন যে আমাকে তিনি হত্যা করবেন? অতএব আমি যাব, তুমি সন্দেহ করো না, রঘুবংশের জাতককে সন্দেহ করো না। আর আমি তোমাকে বলছি, তুমি আমাকে যেভাবে বললে আমার ভীষণ ভালো লাগছে। কত খুশি হচ্ছেন তারা, এতক্ষণ ধরে তাকে আটকে রেখেছেন, তাই না? বলছেন সৌহৃদম দর্শিতং তাবৎ ময়ি ভক্তি স্তয়াকৃতা, তুমি আমাকে অনেক সৌহার্দ্য দেখিয়েছ এই মুহূর্তে, যাতে আমার প্রাণ বাঁচে সেই জন্যে, এবং ময়ি ভক্তি স্তয়াকৃতা, আমার প্রতি যে তোমার একমাত্র ভক্তি, না নাদার, সুগ্রীব নয়, আমাকেই যে তুমি ভালোবাসো সেটা আমি সবচেয়ে ভালো বুঝছি, যার জন্য তুমি এতটা কথা বলে। ওই সুগ্রীবের জন্য তো বলনি কোথাও। অতএব এটা বলছেন না,
কিন্তু না বলা বাণীর এইটা তো ব্যাপার থাকে না। রবীন্দ্রনাথ বলেছেন না, না বলা বাণী। এই যে না বলা কথাগুলো আরও একরকম করে বলা, মই ভক্তি প্রদর্শিতা, যতখানি ভক্তি হতে পারে তুমি আমাকে তা বলে দেখিয়েছ। তোমাকে, তোমার অনেক সৌহার্দ্য আমি স্মরণে রাখবো। তুমি আর আমার কোনো বিকল্প নেই, আমাকে যেতেই হবে। তারা, আমি সেই শ্লোক উচ্চারণ করলাম না, বাল্মীকির সেই ইমোশন উচ্চারণ করলাম না। তারা আবার জড়িয়ে ধরলেন বালিকে, হয়তোবা এটাই তার শেষ আলিঙ্গন ছিল। এবং তারপরেই অন্যান্য পত্নীদের সঙ্গে তারা অন্তঃপুরে প্রবেশ করেছে। আমি যুদ্ধের কথা নিয়ে বেশি বাড়াবো না। হ্যাঁ, সুগ্রীব তাকে আক্রমণ করলেন, বালিকে একেবারে আগবারই আক্রমণ করলেন। বালি স্বাভাবিকভাবেই তাকে আবার সেই বেদম প্রহার করা আরম্ভ করলেন। এবং আমি এই ডিটেলসে যাব না। একটা সময় যখন প্রচণ্ড প্রহিত হওয়ার পর সুগ্রীব এদিক ওদিক তাকাচ্ছেন যে কোথায়, এবার রামচন্দ্র, যেহেতু সুগ্রীবের গলায় সেই গজপুষ্পীর মালাটি দেওয়া ছিল, সেই চিহ্নিত সুগ্রীবকে বাদ দিয়ে তিনি বালির প্রতি সেই স্বর নিক্ষেপ করলেন এবং প্রজ্বলিত সেই স্বর বালির বক্ষ ভেদ করতেই ইন্দ্রের পুত্র বালি একদম মাটিতে লুটিয়ে পড়লেন। এবং যেন আকাশ থেকে, মানে এটা বাল্মীকির এক একটা উপমা দিয়েছেন, সেটা মানে ভাবা যায় না সেসব জায়গায়। বলছেন আকাশ থেকে যেন ইন্দ্রের রথস্থিত পতাকাখানি ভুঁয়ে এসে পড়ে গেল। বিচেতন বাসব শুনু, হবে বাসব মানে ইন্দ্র, অন্য কারো পুত্র বলছেন না। বাসব শুনু, শুনু মানে ছেলে। বিচেতন, অচেতন হয়ে পড়লেন মুহূর্তের জন্যে, মুহূর্তের জন্যে। বিচেতন বাসব শুনুর আহবে, আহব মানে যুদ্ধ। প্রভ্রংসিতেন্দ্র ধ্বজবৎ শীতিঙ্গত, এবং ইন্দ্রধ্বজ যেন আকাশ থেকে নেমে এলো, ভুঁয়ে যেন মাটিতে পড়ে গেল। আস্তে আস্তে তার শরীর নিষ্প্রভ হয়ে আসছে, গলায় কাঞ্চনী মালা। এখন তৎসত্ত্বেও এখন রাজধর্মের যে ব্যাপারে তিনি কতটা রুচিসম্পন্ন ব্যক্তি, যে রুমার কথা রামচন্দ্র উচ্চারণ করলেন, তুমি সুগ্রীবের স্ত্রীকে হরণ করেছ, আর সুগ্রীবের সঙ্গে আমার মিত্রতা হয়েছে, সেই জন্যেই আমি তোমাকে মেরেছি, যে আমি তার কথা রাখবো, আমি প্রতিজ্ঞা করেছি, এবং এই প্রতিজ্ঞা আমাকে কি করে আমি না পালন করে থাকি। বলার পরেই কিন্তু রামচন্দ্র আস্তে আস্তে তার কাছে এসে বলেছেন যে তুমি আর ক্রোধ করো না, আর কষ্ট পেও না, হ্যাঁ, এবার তুমি একটুখানি শান্ত হও। হ্যাঁ, তার মানে কি, রামচন্দ্র নিজেই এটাকে ঢোক গেলা বলে আমাদের ভাষায়, হ্যাঁ, যে তিনি আর বেশিক্ষণ কথা বাড়াতে চাননি। তিনি এসেই সঙ্গে সঙ্গে তাকে বললেন তুমি শান্ত হও। কতটা রুচিসম্পন্ন ব্যক্তি এই বালি রাজা হিসেবে, যে তিনি কিন্তু যে সুগ্রীবের কথা বললেন যে তুমি তার স্ত্রীকে নিয়ে মত্ত হয়েছ, হ্যাঁ, তুমি তার স্ত্রীকে হরণ করেছ, এটা শোনার পরেও বালি কিন্তু একবারও বললেন না যে সুগ্রীব মানে তারাকে একবারে প্রায় জোরপূর্বক তাকে ভোগ করেছেন, এ কথা কিন্তু একবারও তিনি বললেন না। কেন বললেন না? আমার কিন্তু মনে হয় বালি তারাকে এতটাই ভালোবাসতেন যে তারার নামও উচ্চারণ করলেন না, কারণ এর সঙ্গে তো তারাও জড়িয়ে যাবেন। কিন্তু এটাও তিনি জানেন যে তিনি, তার স্ত্রী এতটাই বুদ্ধিমতী, এতটাই রুচিসম্পন্ন, যে তিনি এইটা ইচ্ছা বশে করেননি। যেভাবেই হোক তার দুর্বলতা ছিল সুগ্রীবের, সেটা তিনি এক্সপ্লয়েট করেছেন। ঠিক আছে, তিনি কি করবেন, স্বামী নেই তার সেই সময় যখন সেই মায়াবী রাক্ষসের সঙ্গে যুদ্ধ হয়েছিল। এবং এই সময়ে সুগ্রীবের সামনে দাঁড়িয়ে, রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে বালি যেটা করলেন যে তুমি আমার কুমার অঙ্গদ রইল বেঁচে, এটাকে তুমি দেখো। এবং সুগ্রীব নাবমন্বিত যথা তারাং তপস্বিনী, মানে রামচন্দ্র কিন্তু সুগ্রীবের সামনেই রামচন্দ্রকে বলছেন যে
তুমি এটা দেখো যাতে আমার ছেলের কোনো কষ্ট না হয়। এবং তপস্বিনী মানে হচ্ছে এখানে বেচারা, আর বেচারা তারার যেন কোনো সমস্যা না হয়। তুমি এইটা শুধু দেখবে। বালি একদম নিষ্প্রভ অবস্থায়, সেই কাঞ্চরী মালা যেটা ইন্দ্রদত্ত, আমি বলি ইন্দ্রমণির হার, সেটা পরিয়ে দিলেন সুগ্রীবের গলায়। এবং তারপরেই এইটুকু দয়া চাইলেন যে আপনি এইটুকু করবেন যাতে এইটা আমার ছেলের যাতে কোনো রকম সমস্যা না হয়। ইতোমধ্যে আমরা তারাকে উপস্থিত দেখছি। এ কথা তো না বললেই নয়। তারার কীরকম অবস্থা, তিনি খবর পেয়েছেন, তিনি গিরিকন্দর ভেঙে তিনি আসছেন এবং এসে সমভূমিতে এসে যখন উপস্থিত হলেন এবং তাকে দেখে প্রথমে এমন নয় যে তিনি অজ্ঞান হয়ে গেছেন, এরকম নয়। নিষ্পপাত ভৃশং তস্মাদ উদ্বিগ্না গিরিকন্দরাত। তারা এমন মানুষ নয় যে হঠাৎ দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন, এরকম নয়। আগেও তিনি শুনেও অজ্ঞান হননি। তিনি এসে উপস্থিত হলেন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিময়ী রমণী একজন তিনি এসে হঠাৎ দেখলেন যে যেই রামচন্দ্রের কাছে তিনি এসে উপস্থিত হলেন, বালির কাছে উপস্থিত হলেন, তিনি তার ব্যক্তিত্বটা খেয়াল করানোর জন্য আমি এই জায়গাটা বলছি। আমি তো মানে অনেক বড় বড় তত্ত্ব কথা বলতে পারতাম, কিন্তু বাল্মীকি কত বড় কবি আমি এটা শুধু বলতে চাই যে তিনি এই সময় এসে কী দেখাচ্ছেন এবং তারার শক্তিটা কিভাবে দেখাচ্ছেন। বলছেন যে যত সমস্ত বানরগুলো ছিল যারা এতক্ষণ তারাকে গাইড করে নিয়ে এসছে, এসকর্ট করে নিয়ে আসছে, সেই সব বানরগুলো রামচন্দ্রকে দেখেই, তার হাতে ধনুকবাণ দেখেই পালাতে আরম্ভ করলো। তারা বললেন এটা কি হচ্ছে? শুনিয়ে রামচন্দ্রকে শুনিয়েই তিনি বললেন যে তোমাদের লজ্জা করে না বানর? তোমরা রাজসিংহ বালির সামনে চলতে এতকাল, সেখানে আজকেই এক নির্দয় পুরুষ এসে আমার স্বামীকে হত্যা করল, আর রাজ্যের লোভে সুগ্রীবকে রাজ্য দেবে বলে হত্যা করলেন। সেখানে তোমরা এই সরাঘাতে ছিন্ন মানুষটির সামনে এসে দাঁড়িয়ে তোমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। বানর বীরেরা কিন্তু তবুও সন্ত্রস্ত। তারা একটা কথা বললেন, কেন? এরা ইট পাথর গাছের ডাল এই নিয়ে যুদ্ধ করে। অস্ত্র ব্যবহারে মধ্যে যে লোহার কারিগরি, আমি আরেকবার বলছি, সোশ্যালি এই জায়গাটা ভাবতে বলছি, তার মানে এরা এখনো লোহার ব্যবহার জানে না, ধনুকবাণ ব্যবহার জানে না, যে লোহার কারিগরি এটা তারা জানে না। ফলে এই যে ধনুকবাণ এটা দেখে তারা সন্ত্রস্ত হচ্ছে এবং বলছেন যে হ্যাঁ, আমরা তো এইসব লাঠি নিয়ে যুদ্ধ করি, গাছের ডাল নিয়ে যুদ্ধ করি, ইট পাথর নিয়ে যুদ্ধ করি, কিন্তু এই রামেন প্রসিতৈর বাণৈ দূরাত মার্গণৈ দূরপাতভি। দূর থেকে একটা কোথা থেকে বাণ ভেসে এলো আর বজ্রের মতো পড়ল বালির গায়ে, তিনি মারা গেলেন। আমরা ভাগ্যমানী মা যে তোমার ছেলেটা এখনো বেঁচে আছে। তারাকে বলছেন বানরেরা, তুমি তোমার সাধের ছেলে অঙ্গদকে বাঁচাও অন্তত, নইলে দেখো এই রামচন্দ্র যেরকম জমের চেহারায় রয়েছে না, সেখানে কখন আবার একটা বাণ ছুঁড়ে দেয়, কখন আবার অঙ্গদ মারা যায়। বালি বজ্র সময়ের বাণ, এই বজ্রে নেই নিপাতিতা। এখানে বাজ পড়েছে বালির মাথায়, এইরকমভাবে একটা বাণ দিয়ে মেরে ফেললেন তিনি। এই কথাটার একটা সযৌক্তিক কথা আমি এখানে বলতে চাই যে দেখুন, যুদ্ধের সময় এই যে অসম লড়াই, একজন কিলচর ঘুষি, ইট পাটকেল, গাছের ডাল এইসব দিয়ে লড়াই করছে। আপনারা প্রথম পানিপথের যুদ্ধ স্মরণ করুন। ইব্রাহিম লোদি, তার সৈন্য সামন্ত অনেক বেশি ছিল মোগল সম্রাট বাবরের চেয়ে, কিন্তু বাবরের 5-6টা কামান থেকে বাবর নামায় নিজে লিখেছেন যে তার 5-6টা কামান থেকে যে গোলা বারুদের ব্যবহার, এই যে নতুন একটা প্রোডাক্ট বারুদের ব্যবহার হলো, এই বারুদের ব্যবহার এমন হলো যে ইব্রাহিম লোদির সৈন্য যখন পালাতে যাচ্ছে তখন তাদের নিজেদের হাতি যেগুলো ছিল সেই হাতির চাপা খেয়ে অর্ধেক সৈন্য মারা গেছে। এই
বারুদের ব্যবহার এরকম জিনিস, মানে নতুন যে অস্ত্র প্রোডাক্ট ব্যবহার এমন জিনিস। পৃথিবীতে এখনো পর্যন্ত সেই কিন্তু একজনের বিরুদ্ধে আর একজন নতুন অস্ত্রের প্রোডাক্ট তৈরি করে চলেছে সর্বত্র। এটাই সর্বত্র হয় এবং যুদ্ধ জয়ের সেটাই বোধহয় একটা রাস্তা হয়ে দাঁড়ায়। সেখানে এই যে নতুন প্রোডাক্ট তাকে দেখে পূর্বের যারা আছেন তারা একটু ভয় পেতেই থাকেন। আমরা এইখানে আর একটু বেশি দেরি করব না। আর একটা জিনিস একটু বলি এখানে, যে রামচন্দ্রের সুগ্রীবকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন রামচন্দ্র, বালির সামনে থেকে দাঁড়িয়ে আছেন। বালি বলছেন যে, বালিকে তিনি বলছেন যে তুমি এবার, হনুমান এসে বললেন যে তুমি আর এত কষ্ট পেও না। তারা বিলাপ করছিলেন। বিলাপের মধ্যে একটা অসামান্য শ্লোক আছে, সেই শ্লোকটা আমি না বলে পারি না। এও আমার শ্রদ্ধেয় গুরুমশাই ভবানীচরণ মুখোপাধ্যায়ের কাছে শোনা। তিনি ব্যাকরণের নিমিত্তার্থে চতুর্থীর একটা উদাহরণ দিচ্ছিলেন ব্যাকরণের। সেটা ব্যাকরণের একটা কেস এন্ডিং হয় না, বিভক্তি নির্ণয় হয় না, জেনারেলি নিমিত্তার্থে সপ্তমী হয়। সংস্কৃতে আছে চর্মণি দীপিনং হন্তি, কুঞ্জয়র দন্তয়র হন্তি কুঞ্জরম। বলছেন যে সবসময় নিমিত্তার্থে সপ্তমী হয়। চর্মণি দীপিনং হন্তি, চামড়ার জন্যে বাঘ মারে। দন্তয়র হন্তি কুঞ্জরম, চামড়া দাঁত পাওয়ার জন্যে হাতি মারে। এরকম ধরনের, আমি এত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু একটা উদাহরণ দিচ্ছে। আমার গুরু বলেছিলেন যে দেখো, আমি তো সামান্য উদাহরণ দিতে পারি যে বালক ফলায় বনং জাতি, বালক ফলের জন্য বন যা, অর্থাৎ ফলগুলো আহরণ করার জন্যে, ফল পাবার জন্যে বনে যাচ্ছে। এটা নিমিত্তে চতুর্থী হতে পারে। কিন্তু আমি তোমাকে একটা ভালো উদাহরণ বলি। সেই শিখেছিলাম শ্লোকটা, কোথায় যে আছে সে শ্লোক আমি জানি না, কিন্তু সেটা বালিপত্নী তারার মুখোচ্চারিত কোনো শ্লোক। সেখানে বলছেন কি অসামান্য সেই সব মাস্টারমশাইরা ছিলেন। তিনি বলেছিলেন যে মুক্তা ফলায় করিণম, মুক্তা ফলায় করিণম হরিণং পলায়, সিংহং নিহন্তি ভুজ বিক্রম সূচনায়। বলছেন মুক্তা ফলের জন্যে, গজকুম্ভ পাবার জন্যে হাতি মারে মানুষ। হরিণং পলায়, হরিণ, পল মানে মাংস, যার থেকে পলান্ন, যার থেকে পোলাও। হরিণং পলায়, মাংস পাবার জন্য হরিণ শিকার করে। মুক্তা ফলায় করিণম হরিণং পলায়, সিংহং নিহন্তি ভুজ বিক্রম সূচনায়। সিংহকে যে মারে, মানুষ নিজের ভুজ বিক্রম সূচনা করার জন্য সিংহকে মারে। এবার বলছেন তারা, কানীতি রীতি রঘুবংশ বীর, কানীতি, কোন নীতি এখানে আছে হে রঘুবংশের বীর? শাখামৃগে ভবতি যস্তব বান মোক্ষ। শাখামৃগ মানে হচ্ছে বানর, যারা শাখায়, বৃক্ষ শাখায় ঘুরে বেড়ায়। শাখামৃগে তোমার এই বান মুক্তি হলো, এটা কি করে হয়? যাকে আমি এই যে তারাও এরকম বললেন বটে, কিন্তু তারা খুব স্পিরিটেড ওয়েতে কথা বলছেন, এবং তিনি কতটা রাজনীতি বোঝেন সেটা একবার বালি বলেই দিলেন যে এই তারা কিন্তু সুসেনবদ্ধের মেয়ে সুগ্রীব, একে যেন তুমি, অত্যন্ত বুদ্ধিমতী, একে যেন তুমি কখনো অবহেলা করো না। এ যখন যা বলেছে তাই হয়েছে, আমি এর কথা শুনিনি বলেই কিন্তু আজকে বললাম। অতএব তুমি কিন্তু তার কথা অবমাননা করো না। বালি ধরেই নিয়েছেন যে অত অবধারিতভাবে সুগ্রীব তারাকে গ্রহণ করবেন, কিন্তু একটা কথাও অন্যভাবে তিনি উচ্চারণ করছেন না। আর বলছেন অঙ্গদ। এই অঙ্গদের প্রশ্নে আমি এই সব সময় মানে ভাবছেন যেটা, এই যে সুকুমার পুত্র বালির সামনেই বিলাপ করে তারা বলছেন যে বৎসতে কাম অবস্থাংতে পিতৃব্যে ক্রোধ বর্ছিতে। তোমার পিতৃব্য সুগ্রীব যখন রাজা হবেন তখন কীরকম থাকবে আমার ছেলে এই অঙ্গদ, তা নিয়ে আমার কিন্তু দুশ্চিন্তা আছে। আমি এখানে খুব একটা পলিটিক্যাল কথা আছে এই শব্দটার মধ্যে।
অথবা স্মৃতিশাস্ত্রের কথা আছে এটার মধ্যে, অথবা দায়ভাগ যাকে বলি আমরা, উত্তরাধিকারে যে জমি সম্পত্তি পায় তার কথা আছে এই একটা শব্দের মধ্যে, পিতৃব্য শব্দটা তিনি উচ্চারণ করলেন যে অঙ্গদস্ত কুমারোয়ম দ্রষ্টব্য জীবপুত্রয়া, অঙ্গদকে তুমি দেখে রেখো, বালি বললেন। সেখানে এই সন্দেহ প্রকাশ করছেন যে সুগ্রীব রাজা হলে, হনুমান বলেছিলেন যে রাজা হোক সুগ্রীব আর রাজা হন তোমার অঙ্গদ, তিনি সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু খুব ভালো জানেন যে কখনো সেটা হয় না এবং সেটা হলে আরও অশান্তি বাড়বে, এই কথাটা জানেন তিনি, যার জন্য তিনি আর এসব কথার মধ্যেই গেলেন না। এই ভ্রাতৃব্য পিতৃব্য শব্দটা ব্যবহার করে তারা বুঝিয়ে দিলেন, পিতৃব্য শব্দটা ব্যবহার করে, যে আমি চাই সুগ্রীবই রাজা হন এবং অঙ্গদ সেখানে থাকুক, যুবরাজ হয়েই থাকুক বা যেভাবেই থাকুক, তিনি তাকে পরিচালনা করুন। আমি কখনো চাইব না যে তোমার পিতৃব্য রাজা হবেন না আর তুমি রাজা হবে। হনুমানকে বলেছেন এই কথা, হনুমান অনেক সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে তুমি অঙ্গদকে রাজা করো, তারা কিন্তু সেটা মানলেন না এবং এই না মেনে যেটা করলেন, একেবারে সোজাসুজি রামচন্দ্রের সামনে এবং বালির সামনে তার পরবর্তীকালের প্রতিষ্ঠাটুকু তিনি বলে গেলেন। তবু বলবো যে তারা সেই রকমভাবে কথা শোনালেন না রামচন্দ্রকে যতখানি তিনি বলতে পারতেন। কেন? অঙ্গদকে রক্ষা করতে। অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। এমন একটা সিচুয়েশন তার পড়েছে যে তার অতি প্রিয় স্বামী তিনি মারা গেছেন এবং অবধারিতভাবে বালিকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। হ্যাঁ, সেই অবস্থায় তার অতি প্রিয় স্বামী মারা গেছেন, অঙ্গদের ব্যবস্থা কি হবে তা নিয়ে তিনি সোজাসুজি কথা বলেছেন এবং অতিরিক্ত কথা রামচন্দ্রকে তিনি শোনাননি এবং রামচন্দ্র অতিরিক্ত পরিমাণ অপ্রতিভ হয়েই ছিলেন, বালির কথা শুনেই যথেষ্ট অপ্রতিভ। অতএব এখন তার আর কিছু বলার কোনো প্রয়োজনই ছিল না। আমরা এই বালির যে ঘটনা সেটা এইটুকু বলতে চাই যে আমার প্রভু রামচন্দ্র আজকে কিন্তু হেরে গেলেন বালির কাছে, নৈতিকভাবে হেরে গেলেন। এতক্ষণ ধরে যে আলোচনা হলো তার শেষ কথায় এটা বলি যে তারা বালির কাছেও যেরকম তিনি বিশ্বস্ত, সুগ্রীবের কাছেও তিনি সেরকমই বিশ্বস্ত। কেননা যে মুহূর্তে আবার বালি মারা গেলেন তারপরে আবার সুগ্রীব তার অধিকার পেলেন। তাহলে এই যে বিশ্বস্ততা দুই জায়গাতেই, এটা বলা যায় না যে দ্রৌপদীর মতো এটাও এক ধরনের সিরিয়াল মনোগামী?